This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো MDH টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। দেখুন, নির্বাচন কমিশন এই মুহূর্তে ভীষণভাবে চেষ্টা করছে যে আমাদের যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টে কারা সঠিক ভোটার কারা ভুয়ো ভোটার এটা প্রমাণ করার জন্য। অন্যদিকে শাসক বিরোধীর মধ্যে তরজা চলছে পরিযায়ী শ্রমিকদের মধ্যে কারা বাঙালি কারা বাংলাদেশি, কে সত্যি কথা বলছে কে মিথ্যে কথা বলছে, এটাই এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ বড় ইস্যু রাজ্য রাজনীতিতে। এই দুটো বড় ইস্যু, তাই আমি আজকে হটস্পটে আপনাদের ইস্যুগুলোর সঙ্গে পরিচয় করে নিই যে আমরা ঠিক কোন পয়েন্টে এই প্রত্যেকটা ইস্যুকে গেঁথেছি এবং কোন পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আজকে প্রথম বিষয় ভুয়ো তরজা। এই ভুয়ো তরজা কি শুধুমাত্র ভোটার লিস্ট নিয়ে রয়েছে? আমরা গ্রাউন্ড জিরোয় পৌঁছে গিয়েছিলাম, সেখান থেকে সেখানকার মানুষ সেখানকার সাধারণ মানুষ কি বলছেন সেটা জানাবো। সেকেন্ড ইস্যু সত্যিই না মিথ্যে, যে বললাম না শাসক বিরোধী এই মুহূর্তে প্রত্যেকটা বিষয়কে কে সত্যি বলছে কে মিথ্যে বলছে এটা প্রমাণ করার জন্য লেগে পড়েছেন, কিন্তু সাধারণ মানুষ যে অভিযোগ করছে সেগুলো কতটা সত্যি কতটা মিথ্যে সেটা কি প্রমাণ করার চেষ্টা করছে শাসক বিরোধীর কেউ সাধারণ মানুষের সমস্যাগুলো নিয়ে? সেই বিষয়টার দিকে নজর রাখবো। তৃতীয় ইস্যু ঘাটালে দেব। ঘাটাল বহুদিন ধরে বাসছে, কিন্তু অনেকেই প্রশ্ন করতে শুরু করেছিলেন যে সাংসদ দেবের তো দেখা পাওয়া যাচ্ছে না, এমনকি বিজেপির পক্ষ থেকে পোস্টারও দেওয়া হয়। আজ ঘাটালে পৌঁছলেন দেব এবং মাস্টার প্ল্যান নিয়ে তিনি বৈঠকও করলেন। সেখানে বেশ গরমাগরম বক্তব্য শোনা গেল, সেই বক্তব্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তবে সবার প্রথমে ওই ভোটার লিস্টের দিকে আমাদের নজর। আমাদের দেশের নাগরিকরা এই দেশের নাগরিকত্ব পাবে, এটা মনে রাখবেন। আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, আমরা নিরপেক্ষভাবে কাজ করতে চাই। কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। বিরোধীদেরকে ধমকি না দিয়ে বাংলার সর্বস্তরের মানুষকে সচেতন করুন। বাংলায় ভুয়ো আধার কার্ড ভুয়ো ভোটার কার্ড তৈরি ফ্যাক্টরি তৈরি করেছে। দুটো বিধানসভার ফেক ভোটারের তালিকা আমরা পেয়েছি। দেখুন, ভোট আসছে, রাজ্য জনতার ইস্যু নিয়ে যতটা না সরগরম তার থেকেও বেশি সরগরম হয়ে উঠেছে ভোটার লিস্ট নিয়ে। ভোটার তালিকায় নতুন আবেদনের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হচ্ছে, এমনই তো অভিযোগ করছেন বিরোধীরা, বিশেষ করে বলতে গেলে বিরোধী দলনেতা। দুটো বিধানসভার ফেক ভোটারের তালিকা আমরা পেয়েছি। একটা হলো মাননীয় বিমান ব্যানার্জির বিধানসভা বারুইপুর পূর্ব 206 ময়না। গোটা ভারতবর্ষে ইলেকশন কমিশনের গাইডলাইন আছে এসডিও ছাড়া কেউ ইআরও হতে পারবেন না। এই দুটোতেই ইআরও হচ্ছে ডিএমডিসি। ইআরওকে সাসপেন্ড করা হোক, ওদের নামে এফআইআর করা হোক। সাসপেন্ডের রেকমেন্ডেশন খুব সম্ভবত চিফ সেক্রেটারির কাছে গেছে, সোফার মাই নলেজ। বিরোধী দলনেতার ভয়ানক অভিযোগ, ইআরওদের বিরুদ্ধে একেবারে সরাসরি অভিযোগ করছেন যে তাদের মততেই লিস্টে ভুয়ো ভোটারদের নাম আসছে। হ্যাঁ, আমরা এই দুটি বিধানসভার মধ্যে একটা জায়গায় পৌঁছে গিয়েছিল, সেই জায়গাটার বক্তব্য আমি অবশ্যই পরে আপনাদেরকে শোনাচ্ছি। তবে নির্বাচন কমিশন তারা তো নিজেদের মতো করে তদন্ত শুরু করেছে। সেই তদন্তে কি উঠে আসছে জানেন? রাজ্যের নতুন নাম তোলার ক্ষেত্রে ব্যাপক বেনিয়মের অভিযোগ উঠছে। মূলত দুটি বিধানসভা, বারুইপুর পূর্ব এবং ময়না। মাত্র 1% স্যাম্পল পরীক্ষা করেছিল নির্বাচন কমিশন, আর তাতেই দেখা যাচ্ছে সাংঘাতিকভাবে গরমিল হয়েছে। যা দেখে গত 1 বছরে যতজন ভোটার তালিকায় আবেদন করেছিলেন না, সেই সমস্ত আবেদন খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আর 14ই আগস্টের মধ্যে সেই রিপোর্ট দিতে হবে জেলা শাসকদের। নির্বাচন কমিশনের কাছে সেই রিপোর্ট দেওয়ার জন্য একটা চিঠি পাঠানো হয়েছে। এবার আপনাদের নিশ্চয়ই প্রশ্নটা, গরমিলটা কি এবং কিভাবে হচ্ছে? জলের মতো সেটা একটু পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে, তার জন্য আমাকে একটু বিগ বলে যেতে হবে। এই পুরো বিষয়টা একটা চক্র, প্রতারণা চক্র, এবং কিভাবে ভুয়ো জাল ভোটার লিস্ট কোন পদ্ধতিতে উঠছে সেটা আমি দেখাবো। আমি একটুখানি প্লে করব, চক্রটা যদি একটু ক্লিয়ার করা যায়। প্রথমে হচ্ছে ভুয়ো নথিতে নাম তোলার আবেদন করা হচ্ছে, ভুয়ো নথিতে টাকা দিয়ে ভুয়ো নথি তৈরি করা হচ্ছে। যেমন ধরুন বার্থ সার্টিফিকেট তৈরি করা হচ্ছে, সেই ভুয়ো নথি মানে আপনি যে জাল বার্থ সার্টিফিকেটটা তৈরি করলেন সেটাই ভোটার তালিকার জন্য নাম তোলার ক্ষেত্রে অ্যাপ্লাই করলেন। তারপর কি হচ্ছে,
তারপর হচ্ছে ইআরও দায়িত্বে পড়ছে পরের ধাপ, মানে আপনি যে কোনো তথ্য দিতে পারেন, যে কোনো নথি দিয়ে আবেদন করতেই পারেন, কিন্তু আবেদন যে তথ্যগুলো বা নথি দিয়ে করলেন সেগুলো পরীক্ষা করার সময় তো ভুয়ো নথি ধরা পড়ার ক্ষেত্রে, মানে ভুয়ো নথি তো ধরা পড়ার কথা রয়েছে, কিন্তু সেটা কেন হচ্ছে না? কমিশনের তদন্তে সেটা ধরা পড়েছে, কি হচ্ছে সেখানে সেটা এবার একটু দেখাবো, একটুখানি দেখি। ইআরও লগইন পাসওয়ার্ড বিডিও অফিসের অস্থায়ী কর্মীদের কাছে পৌঁছে যাচ্ছে, মানে রেজিস্ট্রেশন অফিসার, ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার, তার দায়িত্ব নতুন আবেদন খতিয়ে দেখা এবং সাইটে আপলোড করা। কিন্তু ইআরওরা কি করছেন? ইআরওদের ইউজার আইডি, পাসওয়ার্ড, লগইন পাসওয়ার্ড পৌঁছে যাচ্ছে বিডিও অফিসে যারা অস্থায়ী কর্মী করেন তাদের হাতে, আর সেখান থেকেই মূলত গরমিলটা হচ্ছে। আমি যদি একটু বলি এই চক্রটাকে ফিল করার কথা, অস্থায়ী কর্মীদের চক্র নাম তুলছে সাইটে, বলছি না সেখানেই একটা অস্থায়ী কর্মীদের চক্র চলছে, তারাই সেই সমস্ত যে ভুয়ো নথি রয়েছে, ভুয়ো কাগজ রয়েছে, সেই পুরো বিষয়টা তারা সাইটে আপলোড করে দিচ্ছেন। এবার যদি ফিল করা যায়, এই যে এটাই হচ্ছে পুরো চক্রটা এভাবে কাজ করছে, মানে আপনি টাকা দিয়ে ভুয়ো নথি তৈরি করলেন, সেই নথি আপনি আবেদনের জন্য কাজে ব্যবহার করলেন, ইআরওর ওখানে কোনো ফিল্টারিং হলো না, সেই ইআরও লগইন পাসওয়ার্ড বিডিও অফিসের অস্থায়ী কর্মীদের কাছে পৌঁছে গেল, তারা সেই ভুয়ো নথি দিয়ে পুরো ভোটার তালিকার জন্য তারা নাম তোলার জন্য আবেদন করে দিলেন, অর্থাৎ প্রমাণিত হলো ভুয়ো ভোটার আছে। কিন্তু দেখুন অদ্ভুতভাবে রাজনীতিও কিন্তু এই ইস্যুতে চলছে, মানে প্রমাণ হওয়ার পরও যে আমাদের ভোটার তালিকা, আমাদের রাজ্যের ভোটার তালিকায় ভুয়ো ভোটার রয়েছে, এই বিষয়টা প্রকাশ্যে আসার পরেও কিন্তু রাজনীতি হচ্ছে। দেখুন, দুটো লোকের নাম বাদ দিক না, 2 কোটি কি, দুটো লোকের নাম বাদ দিক, ক্ষমতা থাকলে। বাংলায় ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড তৈরি ফ্যাক্টরি তৈরি করেছে, এবং সেই জন্য তো এসআইআর নিয়ে এদের এত চিৎকার চেঁচামেচি। কত ধানে কত চাল বুঝিয়ে দেবো। বাংলায় অনেক চেষ্টা করেছে, বাংলার সাথে অন্য রাজ্যের এটাই পার্থক্য। অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীরাই তৃণমূলের ভোট ব্যাংক, তারাই তৃণমূলকে জেতায়। এটা ঘুরপথে এনআরসি করা, অমিত শাহ করতে পারছে না, তাই তার কোঅপারেটিভ ডিপার্টমেন্টের সেক্রেটারিকে পাঠিয়ে দিয়েছে জ্ঞানেশ কুমারকে ইলেকশন কমিশনার করে। জ্ঞানেশ কুমারের মাধ্যমে ব্যাকডোরে এনআরসি করতে চাইছি, আর আমরা সোজা পথেও করতে দেবো না, ব্যাকডোরেও করতে দেবো না। আপনার যত ক্ষমতা আছে আপনি প্রয়োগ করুন। দেখুন রাজনীতি তার ছন্দে চলে, আমরা চলি সাধারণ মানুষ কোন পথে যাচ্ছে, জনতার ছন্দে। তাই আমরা একটি আসনে পৌঁছে গিয়েছিলাম, বারুইপুর পূর্ব আসনে পৌঁছে গিয়েছিলাম বিধানসভায়, সেই হটস্পটে, সেই গ্রাউন্ড জিরো, সাধারণ মানুষ, সেখানকার ভোটাররা কি বলছেন শুনুন তো। আমরা তালিকা নিয়ে প্রশ্ন করেছিলাম যে তাদের কাউকে চেনেন কিনা। এখানে দেখা যাচ্ছে যে আপনার কবিতা মণ্ডল আছে, বিভা অধিকারী আছে, সমীরণ সিনহা আছে, এই নামে কোনো গ্রামে আপনাদের বাস করে? সিনহা কিন্তু নেই এখানে। আচ্ছা, এই যে এখানে বিভা অধিকারী বলে কেউ বাস করে আপনাদের গ্রামে? বিভা অধিকারী স্বামীর নাম দাও, মানে বিভা অধিকারী আছে। অধিকারী কি আমাদের বৈরিগিনী। আচ্ছা, আপনাদের এখানে একজনের নাম আছে কবিতা মণ্ডল বলে একজন আছে, এই নামে কোনো কাউকে কি চেনেন? দেখুন ভালো করে। কবিতা আমার তো ঠিক জানা নেই, আমি তো নজর ধরছে না, কিন্তু এই নামগুলো কিন্তু আপনাদের এখানকার ভোটার কি হলো কি করে বলবো? তাহলে কি মনে করছে এটা কি ভুয়ো ভোটার? হ্যাঁ, এটা ভুয়ো, একদম ভুয়ো। হ্যাঁ, এটা একদম সঠিক। মেন কথা আমাদের এখানে সিনা টাইটেল নেই, আমাদের এখানে নস্কর, হালদার, সর্দার যেগুলো হয় সাধারণ এইগুলো। কি তারা কি বিরোধী দলের যে অভিযোগ করছে ঠিক তো দেখা যাচ্ছে। এতে কাউকে চেনেন আপনি? না, আমি চিনি না। মানে এই নামগুলোর সঙ্গে পরিচিত না? আমার কোনো পরিচিত নেই। তাহলে কি মনে করছে এরা কি ভুয়ো ভোটার? তা কি বলবো, এখন ভুয়ো ছাড়া আর কি বলবো। সাধারণ মানুষ, বারুইপুর পূর্বে সাধারণ মানুষ, তারা আমতা আমতা করে হলেও বলছেন যে এই নামগুলো তো কোনোদিনও শুনিনি, এদেরকে চিনি না, তার মানে এরা ভুয়ো ভোটার। আর সেখানকার স্থানীয় নেতারা তারা কি বলছে, শাসক বিরোধী দুপক্ষই কিন্তু এই একটা ইস্যুতে অন্তত দেখলাম একমত, দুপক্ষই মেনে নিচ্ছে এরা ভুয়ো ভোটার। এই যে তালিকা এখানে আপনি দেখুন, এখানে আপনার যে নামগুলো রয়েছে, এই নামগুলোর সঙ্গে কাউকে চেনেন? এগুলো আমাদের তো জানা নেই, এগুলো তো ওখানকার ভোটারই না, এগুলো কোনো খবরই নেই, এরকম মানুষের কোনো হদিশ নেই। এরা কি ভুয়ো ভোটার? হ্যাঁ, একদম একদম। এদের কেউ চেনে না এবং এই নামে এখানে কেউ থাকে না। তো সেটাই আমরা দেখছি যে এখানে প্রমাণিত যে আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় যে ভুয়ো ভোটার নিয়ে চ্যালেঞ্জ করেছে, এটা 100% সঠিক। দেখো তাহলে কি বোঝা গেল যে বারুইপুরের তৃণমূলও মেনে নিচ্ছেন ভুয়ো ভোটার, কিন্তু জানে না কিভাবে ভুয়ো ভোটারের নাম লিস্টে উঠলো।
বিরোধীরাও মেনে নিচ্ছে এরা ভুয়ো ভোটার, কিন্তু কিভাবে নাম লিস্টে উঠলো তারাও জানে না। তাহলে জানে কে? শুধু সরকারি স্থায়ী অস্থায়ী কর্মীরা জানে নাকি? বলটা কি এখন তাই তাদের কোটেই পুরোপুরি ঠেলে দেওয়া হচ্ছে? মুখ্যমন্ত্রী তিনি তো বার্তা দিয়েই রেখেছেন, অনেকে বলছেন প্রচন্ড হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। বিরোধী দলনেতা তিনিও পাল্টা বলেছেন কড়া নজর রয়েছে সব দিকে। আর বিএলওরা তাদেরকে এই মুহূর্তে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাই কি পাল্টা চ্যালেঞ্জের রাস্তায় তারাও নেমেছে? কিছু বক্তব্য শুনুন। বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। আমাদের দেশের নাগরিকরা এই দেশের নাগরিকত্ব পাবে এবং যারা বাইরের অন্যান্য দেশ থেকে এসেছে তাদের নাগরিকত্ব পাবে না এবং ভোটাধিকার পাবে না। এবং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের। প্রপার ডকুমেন্ট নিয়ে আমরা কাজ করব, আমরা নিরপেক্ষভাবে কাজ করতে চাই, এখানে কোনো রাজনীতির বিষয় আসছেই না। আপনাদের প্রতি মুহূর্তে প্রতি ঘন্টার কার্যপদ্ধতি নজরদারি এবং মনিটরিং করছি। আমরা রাজনীতি বুঝি না, আমরা এই নিয়ে আমরা পড়তেও চাই না। অ্যাটলিস্ট বিএলওদের কাজটি সঠিকভাবে নিরপেক্ষভাবে যাতে করতে দেওয়া হয়। বুঝতে পারছেন, যদি সঠিকভাবে নিরপেক্ষভাবে করতে দেওয়া হয় তাহলে আমরা সেটাই করব। কারণ যারা কাজ করে তারা প্রত্যেকেই চান নিরপেক্ষভাবে কাজ করতে, তারা তাদের মতন করে ডিফেন্ড করছেন, তারা তাদের মতো করে চ্যালেঞ্জ নিচ্ছেন। এবার আসি একটু দ্বিতীয় বিষয়, মালদার পরিযায়ী শ্রমিক বিতর্ক। মানে যাদের ভিডিও শেয়ার করা হয়েছিল সেই দিল্লি পুলিশ নাকি তাদের উপর অত্যাচার করেছে, মেরে কান থেকে রক্ত বের করে দেওয়া হয়েছে, এরকমই তো ভিডিও পোস্ট করা হয়েছিল। সেই মালদার শ্রমিক পরিবারের উপর নির্যাতনের অভিযোগে প্রথম থেকে সরব কারা? তৃণমূল কংগ্রেস। বিরোধী বিজেপি কাউন্টার করলেও তৃণমূল কিন্তু আরো ব্যাপকভাবে এই মুহূর্তে ইস্যুটা ধরতে চাইছে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন থ্রেট করা হচ্ছে, সময়ে সত্যি মিথ্যে সব প্রমাণ হয়ে যাবে। মানে এই ভিডিওটা প্রথম পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর বিজেপির পক্ষ থেকে বা দিল্লি পুলিশের পক্ষ থেকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হলো এই ভিডিওটা নাকি ফেক ভিডিও। মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই কিন্তু স্পষ্ট করেছিলেন যে তারা একবার বাংলায় ফিরুক, তারপরেই পরিষ্কার হবে কারা সত্যি বলছে কারা মিথ্যে বলছে। ওদের কালকেই সব একটার পর একটা থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমি কাল মিটিংয়ে দাঁড়িয়ে বলেছিলাম রেকর্ড চেক করুন এবং ওদের থ্রেট করা হবে, হয়েছে সেটাই। এরপর আমরা চাইবো তারা ফিরে আসুক, বাদ বাকিটা কে মিথ্যে বলছে আর কে সত্য বলছে সে তো সত্যি কথাই প্রমাণিত হয়ে যাবে। কিন্তু সময়টা যে এত তাড়াতাড়ি চলে আসবে, মানে গতকাল মুখ্যমন্ত্রী এই কথাটা বলেছিলেন, সময়টা যে এত তাড়াতাড়ি চলে আসবে সেটা কে জানতো? আজ দুপুরে তৃণমূল ভবনে ওই পরিযায়ী পরিবারকে সাংবাদিক সম্মেলনে বসিয়ে তৃণমূল প্রমাণ করার চেষ্টা করলো যে কে সত্যি বলছে কে মিথ্যে বলছে। বিজেপিও তো ছেড়ে কথা বলার না। আমরা ভয়ে জান নিয়ে পালিয়ে এসেছি, আমাদেরকেও হুমকি দিল 25,000 টাকা দিলে ছাড়বো, না হলে ছাড়বো না। ছবি তো ভিডিও মিথ্যে কথা বলতে পারে না। ওনারা বলেছিলেন, ক্লেম করেছিলেন যে পুলিশ ওনাদেরকে ঘর থেকে বের করে নিয়ে এসেছে। সিসিটিভি তো পরিষ্কার দেখা যাচ্ছে, 12:30টার সময় তারা বেরিয়ে এসছে। এই জায়গাটাতে আমাকে ধরে নিয়ে গেছিল, সেই জায়গাটা ওরা সিসিটিভিতে দেখাচ্ছে না, যেখানে ওরা টাকাটা যেখানে নিয়েছে ওটাও জিনিসটা দেখাচ্ছে না। পুলিশের কাছে কনফেস করেছে তারা যে আমরা টাকা নিয়ে আমরা আমাদের আত্মীয়র কথায় এই সমস্ত মিথ্যে কথা বলেছি। যখন আমি বাড়ি ফেরত আসছি ওই ভিডিওটা দেখাচ্ছে, আর যখন নিয়ে যাচ্ছে ওই ভিডিওটা দেখাচ্ছে না। মুখ্যমন্ত্রী মিথ্যেবাদী প্রমাণিত হয়ে গেছে, এখন তাদেরকে ভয় দেখিয়ে চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। আর এত দুঃখ কদর কেন মুসলমান বলে? আর পরিযায়ী পরিবার অনর দিল্লি পুলিশের বিরুদ্ধে, তাদের বক্তব্যকে সামনে রেখে তৃণমূল এই মুহূর্তে দিল্লি পুলিশের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চলেছে। দিল্লি পুলিশের বিরুদ্ধে আজ এখানে তারা অভিযোগ করবেন যেভাবে তাদের উপর সন্ত্রাস হয়েছে, তাদের বাচ্চাকে আক্রমণ করা হয়েছে, যেভাবে প্ররোচনামূলক ভাষা ব্যবহার হয়েছে, যেভাবে অন্যায়ভাবে তাদের ফোন এবং অন্য সামগ্রী আটকে রাখা হয়েছে, যেভাবে ছেড়ে দেওয়ার বিনিময়ে টাকা নেওয়া হয়েছে, তোলাবাজি হয়েছে, আজ কলকাতাতেও দিল্লি পুলিশের বিরুদ্ধে এফআইআর হবে। কাল কিন্তু একই ইস্যুতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপির সাংসদ শুভেন্দু অধিকারী। ওই যে শুভেন্দু অধিকারী বললো না যে আমি সাংসদকে বলবো যে দিল্লি পুলিশে অভিযোগ দায়ের করা হোক, এভাবে ফেক ভিডিও ছড়ানো হচ্ছে। আজ তৃণমূলও এফআইআর এর রাস্তায় নামলো। তাই অনেকেই প্রশ্ন করছে খেলাটা কি তাহলে এবার এফআইআর ভার্সেস এফআইআর হচ্ছে? দিল্লি পুলিশ প্রমাণ করে দিয়েছে যে মুখ্যমন্ত্রী সত্যের অপলাপ করছেন। মুখ্যমন্ত্রীকে কারা এগুলো সরবরাহ করে এটা জানার জন্য কিন্তু একটা সিবিআই তদন্তের প্রয়োজন। চোরের মায়ের বলে না বাংলায়, সেইটা হয়ে গেছে। এখন যতই চেষ্টা করুন ফিরোজ হাকিম ওখানে নিয়ে গিয়ে প্রমাণ করতে যে দিল্লি পুলিশ মিথ্যাচার করছে, এটা সম্ভব না। সমস্ত রেকর্ড আছে।
নেতা নেত্রীদের উতু ম্যামে শুনে জনতা কিন্তু ক্লান্ত, কিন্তু জনতারা যে সব দেখতে পায়, এই যেমন জনতা দেখতে পাচ্ছেন আমাদের রাজ্যে পরিচয় দিয়ে বাংলাদেশিরা গোটা দেশে কাজ করে বেড়াচ্ছে, সেরকমই বেশ কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে দেবো। এই যেমন নদিয়া, 7 বাংলাদেশিকে তারা রাজ্যে থেকেছেন, তারা বাংলাদেশি পরিচয় দেননি কিন্তু রাজ্যে থেকেছেন, 2 বছর ধরে দেশের বিভিন্ন জায়গায় পরিচয় কাজ করেছেন। ফের বাংলাদেশে ফিরে যাওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ যখন এই ধরপাকড় চলছে বাংলাদেশি সন্দেহে, তখন তারা 2 বছর কাজ করলো, আমাদের রাজ্যে এলো, দেশে কাজ করলো, নিয়ে যখন পালিয়ে যেতে চাইলো তখন স্বাভাবিকভাবেই তাদেরকে গ্রেপ্তার করা হলো। 2-2 4-এর ফর্মুলায় তাহলে কি প্রমাণ হচ্ছে? অনুপ্রবেশ হচ্ছে, বাংলাদেশের লোকে ভারতে এসে থাকছে, কাজ করছে। আমার কাছে তথ্য ছিল তাই আপনাদের জানালাম, বাকিটা এবার আপনারাই বুঝে নিন। এবার আমরা একটু আস্তে আস্তে ঘাটালের দিকে নজর রাখি। গত কয়েক সপ্তাহ থেকে ঘাটাল থেকে অনেক খবর আছে, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম। কারণ একটাই, বন্যা ঘাটালে বিভিন্ন জায়গায় ভাসছে, পুরো এলাকা ভাসছে, আর সেখানে তৃণমূল সাংসদের দেবের দেখা পাওয়া যাচ্ছিল। আজ অবশেষে সাংসদ দেব পৌঁছে গেলেন, সেখানে গিয়ে তিনি বৈঠকও করলেন। ভাসমান ঘাটাল আজ আবার সরগরম হয়ে উঠল। রাজনীতির 2 হেভিওয়েট একসঙ্গে আজ ঘাটালে পৌঁছে গিয়েছিলেন। একদিকে দিলীপ ঘোষ, অন্যদিকে সাংসদ দেব, দুজনেই ভূমিপুত্র, আর দুজনেই একাধিক জায়গায় গেলেন, মাস্টার প্ল্যান নিয়ে বৈঠক চালেন বললাম না, এবং দুজনের কথার গরম দেখুন। আমি কি করেছি খড়গপুরে গিয়ে দেখে আসুন, মেদিনীপুর লোকসভায় যান, আমি তো দেখতে এসেছি দেব এখানে 10-12 বছরে কি করেছে, 15 বছরে। টিকে থাকা যায় না, সবাই দেব হয় না। এবারে যে পোস্টার মেরেছে সেও তো জনপ্রতিনিধি। বছরে একবার বন্যা আসে, বছরে একবার দেব আসেন, আর 5 বছর একবার এসে পাগলু ডান্স করেন, সবাই ভোট দিয়ে দেয়, আবার গালাগালি দিতে দেয় লোকে। এই পুরো ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো সরকারের জন্য না, মানুষের জন্য, মানুষ যেন শান্তিতে থাকতে পারে। একজন অসফল সাংসদ, একজন অসফল রাজনৈতিক নেতা, ঘাটালের লোক নিজের ছেলে বলে তাকে ভোট দিয়েছিল, তিনি সবার সঙ্গে ধোঁকা দিয়েছেন। 500 কোটি টাকা স্যাংশনও হয়েছে এবং অনেকগুলো সুইচ গেট রিপেয়ারের কাজ চলছে, অনেকগুলো হয়ে গেছে, 90% কাজ অনেকগুলো বাকি আছে, যেটা আমার মনে হয় এই মাসের মধ্যে শেষ হয়ে যাবে, যেটা আমাদের ফার্স্ট ফেজের কাজ হয়েছে। একজন অসফল সাংসদকে যদি আমি টার্গেট করি আমার কি লাভ হবে? দিলীপ ঘোষকে টার্গেট করে অনেকে ইমেজ তৈরি করে। আগে হুমকি দেওয়া হয়েছিল, আর এবার সত্যি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার মাঝে ভারতীয় পণ্যে 25% শুল্ক চাপালো আমেরিকা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নয়া শুল্ক হার ঘোষণা ট্রাম্পের। 1 আগস্ট থেকে ভারতীয় পণ্যে 25% শুল্ক কার্যকর করছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়া থেকে তেল কেনায় ভারতের উপর বাড়তি জরিমানাও চাপিয়েছে আমেরিকা। ভারত বন্ধু দেশ, তাই 25% শুল্ক চাপানো হলো, সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ডোনাল্ড ট্রাম্প। ভারত যথাযথ পদক্ষেপ করবে, আমেরিকার শুল্ক ঘোষণা নিয়ে পাল্টা কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছে। এই মুহূর্তে একটা ছবি দেখাবো। দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছে গিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তিনি সেখানে পুজো দিলেন। কল্যাণী এইমসের সমাবর্তন অনুষ্ঠান, প্রথমবারের সমাবর্তন অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সকালে কল্যাণী এইমসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বিকেলে পৌঁছে যান দক্ষিণেশ্বর মন্দিরে। কাল দুপুরে দিল্লিতে ফিরে যাবেন রাষ্ট্রপতি। আজ রাতে রাজভবনেই থাকবেন দ্রৌপদী মুর্মু। সকালে কল্যাণী এইমসের যে সমাবর্তন অনুষ্ঠান ছিল সেখানে যোগ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ বিকেলে পৌঁছে যান দক্ষিণেশ্বর মন্দিরে। আজ রাতে রাজভবনেই থাকার কথা তার। কাল দুপুরে দিল্লি ফিরে যাবেন তিনি। হটস্পটটা যেখানেই শেষ করছি, আর অন্যান্য খবর নিয়ে পরে খবর শুরু হচ্ছে। নজর রাখুন TV9 বাংলার সঙ্গে থাকুন। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH